নমস্কার। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রিন্স মণ্ডল। এই পর্বে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কেন গুরুত্বপূর্ণ? আজকে সমস্ত রাজ্যবাসীর নজর ছিল শিয়ালদা কোর্টের দিকে, সেই সঙ্গে অভয়ার বাবা মারও সেদিকেই নজর ছিল, যদিও তারা কলকাতা কোর্টে শিয়ালদা কোর্টে হাজির হয়েছিলেন। আজকে রায় ঘোষণা হচ্ছে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। 2024 সালের 9ই আগস্ট ঘটে যাওয়া যে আরজি করের মর্মান্তিক নারকীয় হত্যার ঘটনা, চিকিৎসারত মহিলা চিকিৎসক তাকে খুন করে ধর্ষণ খুন আমরা যাই বলি না কেন, সেই ঘটনা প্রথম তদন্তে নামে কলকাতা পুলিশ। তদন্তে নেমে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে এবং সঞ্জয় রায় একমাত্র প্রধান অভিযুক্ত হিসাবে পুলিশ জানিয়ে দেয়। স্বাভাবিকভাবে পুলিশের উপর মানুষ আর আস্থা রাখতে পারেনি যে এত বড় একটি জঘন্য ঘটনা সঞ্জয় রায়ের পক্ষে একার পক্ষে সম্ভব নয়। মানুষ বিরক্ত প্রকাশ করতে থাকে, মানুষ আন্দোলনে সোচ্চার হন। মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলন 14ই আগস্টে রাত দখল থেকে শুরু করে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে যে এই লড়াই আন্দোলন চলে যাচ্ছে, দাবি একটাই, অভয়া কাণ্ডে জড়িত প্রত্যেক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। 4 দিন পরে থেকে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করে এবং তদন্ত করতে আসে বাঘা বাঘা সব অফিসার। বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তের দায়িত্বে যারা ছিলেন সিবিআইয়ের যে বড় বড় কর্তারা, তারা আসেন। মানুষ মনে করেছিল, সাধারণ মানুষ, আন্দোলনকারীরা ভেবেছিল নিশ্চিতভাবেই সমস্ত অপরাধীরা এবার ধরা পড়বে, তাদের শাস্তি হবে, যোগ্য শাস্তি তারা পাবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম রাজ্যের মানুষ দেখলো কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, একমাত্র সিবিআইও সেই সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করলো, চার্জশিট দিল। তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হলো। বিচার প্রক্রিয়া শেষে আদালতের পক্ষ থেকে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করলো এবং তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ সিবিআই আদালতে পেশ করেছে, তার ভিত্তিতেই বিচারক রায় তাকে দোষী সাব্যস্ত করেছে। কিন্তু সিবিআই তো একথা বলেছিল যে এই আরজি করের নারকীয় হত্যা ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, একথা সিবিআই বলেছিল। এবং এই ঘটনার তার ভিত্তিতেই এছাড়াও দুর্নীতি সহ একাধিক ইস্যুতে গ্রেপ্তার হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরবর্তীকালে সিবিআই তথ্য প্রমাণ লোপাটের কথা বলা সত্ত্বেও পরবর্তীকালে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট করতে করেনি। চার্জশিট না দেওয়ার ফলে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনে মুক্ত, তাদের জামিন হয়ে যায় আদালত থেকে। শেষ পর্যন্ত এত বড় একটা ঘটনা, একমাত্র অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হলো সেই অপরাধী, আমরাও নিশ্চিতভাবে অপরাধী বলতে কোনো বাধা নেই, সেই সঞ্জয় রায়। কিন্তু এখানে হাজারো প্রশ্নের মধ্যে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা এত বড় একটা হত্যার ঘটনা একা সঞ্জয় রায়ের পক্ষে ঘটানো সম্ভব? সিবিআই কি সঠিক পথে তদন্ত করতে পারলো? মানুষকে হতাশাগ্রস্ত করে দিল এই সিবিআই। সিবিআই তদন্তের প্রক্রিয়া দেখে রাজ্যের মানুষ, দেশের মানুষ হতাশ হয়ে পড়েছে, আস্থা হারাতে শুরু করেছে সিবিআই এর উপরে। এইভাবে যদি আস্থা হারায় প্রধান তদন্তকারী সংস্থা সিবিআই, যা পরিচালিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে, তার উপরে মানুষ ধীরে ধীরে আশাহত হতে শুরু করেছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আজকে রায় ঘোষণার পর, দোষী সাব্যস্ত হওয়ার পর আমরা যোগাযোগ করতে পেরেছিলাম কলকাতার প্রখ্যাত এক আইনজীবী প্রবীর চ্যাটার্জির সঙ্গে। তাকে আমরা প্রশ্ন করেছিলাম, সঞ্জয় রায় একা দোষী হতে পারে? সঞ্জয় রায়ের পক্ষে এরকম একটা নারকীয় হত্যার ঘটনা একা ঘটানো সম্ভব? তিনি নির্দিষ্ট করে কিছু কথা তিনি বলেছেন। শুধু সঞ্জয় রায় একা এ ঘটনা ঘটাতে পারে না একথা না, তিনি আরো অনেক কথা বলেছেন যা শুনলে আপনারা চমকে যাবেন। আর বেশি কথা বলবো না, আসুন প্রবীর চ্যাটার্জি, বিখ্যাত আইনজীবী কলকাতা হাইকোর্টের, তিনি কেউ বললেন, আমরা শুনতে থাকি। আর যদি আপনাদের এই প্রতিবেদনটি মনে হয় আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার, লাইক করুন। অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, জানতে পারবে ঘটনা যে প্রক্রিয়াগুলো, ঘটনা পরম্পরা অনেকটাই জানতে পারবে সাধারণ মানুষের
মানুষ, যেগুলো অনেক মানুষের কাছে অজানা রয়ে গেছে। আসুন, কি বললেন প্রবীর চ্যাটার্জি মহাশয়, সেদিকে আমরা নজর রাখি। হ্যালো। নমস্কার প্রবীরবাবু, আমি নজরে বাংলা অফিসিয়াল থেকে প্রিন্স মন্ডল কথা বলছি। ধন্যবাদ, বলুন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বলছি, যেটা আপনার কাছে জিজ্ঞাস্য, এই মুহূর্তে যা নিয়ে শুধু রাজ্য নয়, সারা দেশ সারা পৃথিবী উত্তাল হয়েছিল যে ঘটনাকে কেন্দ্র করে, আরজি করের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে মানুষের একটা ছিল যে কি হয় বিচার ব্যবস্থায়। আজকে সেই বিচার ব্যবস্থার রায়দানের একটা ব্যাপার ছিল। দুপুর 2:30টার সময় রায়দান ঘোষণা করেন বিচারক। সেখানে বিচারক কথা বলতে শোনা যায়, বলা বলা হয় বিচারকের পক্ষ থেকে যে সিবিআই তদন্তে যা পাওয়া গেছে তার উপর দাঁড়িয়ে আপনাকেই দোষী বলে সাব্যস্ত করতে হচ্ছে, আপনি মূল দোষী। তা এক্ষেত্রে আমার আপনার কাছে যেটা জিজ্ঞাস্য, সিবিআই যে তদন্তগুলো করলো, তাতে এত বড় একটা ঘটনা যেখানে গতি প্রকৃতি আমরা যা দেখেছি এর আগেও, সেখানে দাঁড়িয়ে একমাত্র সঞ্জয় রায় এই ধরনের ঘটনা, এত বড় ঘটনা ঘটাতে পারে বলে আপনার মনে হয়? কি বলবেন? আপনি তো একজন আইনজীবী, বলুন স্যার। প্রথমেই বলি, একটা প্রবাদ বাক্য, একটা কবিতার লাইন পড়ে বলে শোনাই। সেটা হচ্ছে যে বিচারক আপন আইনে বন্দী, বন্দির থেকেও বেশি বন্দী, তিনি আইনে বদ্ধ। এইবার তার কাছে যা তথ্য প্রমাণ দেওয়া হয়েছে, এর বাইরে তো তিনি যেতে পারবেন না। এর বাইরে কোনো অ্যাজাম্পশন, কোনো প্রিজাম্পশন, কোনো আগে থেকে চিন্তা করে কিছু করতে পারবেন না। মুশকিলটা হচ্ছে তদন্তকারী সংস্থা যদি সম্পূর্ণ সেটিং এবং ফিটিং এর উপর নির্ভরশীল থাকে, অর্থাৎ সবকিছুই যদি 75-25, 30-45 এরকম ভাবে ব্যাপার থাকে, যেগুলো কাটমানি এবং অন্যান্য, এবং এখানে মূল যারা শাসন করছেন সারা ভারতে তাদের সঙ্গে এই আর্থিক লেনদেনেরও যদি ব্যাপার থেকে থাকে, তাহলে এইসব এটা হতেই পারে, এটা তো কিছু করার নেই। মাঝখান থেকে বেচারা সঞ্জয় রায়কে বলির পাঠা বা স্কেপগোট করা হলো। কিছুদিন আগেই ডিজির বক্তব্য, একটা গুলি পুলিশের দিকে করলে আমরা 4টে গুলি করব, এর মানে হচ্ছে সাজ্জাককে এনকাউন্টার করা হয়েছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন। তাহলে এর মানে হচ্ছে সবকিছু একটা মুখ বন্ধ করে দেওয়ার, মুখকে আটকে রাখার, মুখকে বন্ধ রেখে যাতে আর কোনো প্রভাবশালী ব্যক্তি এতে ধরা না পড়েন বা তিনি কোনো অসুবিধার মধ্যে না পড়েন, তার জন্য এই সমস্ত ব্যবস্থা করা। সেই জন্যই শুধু সারা, এবং সব থেকে বড় কথা, সিবিআই যে এই যে কলকাতার পুলিশের তদন্ত, তারাও তো সঞ্জয় রায়কেই মূল দোষী করেছিল। এটাকে মান্যতা দেওয়ার একটা অন্য অর্থ আছে। মানুষ সবই দেখতে পাচ্ছে, মানুষ সবই বুঝতে পারছে, যার জন্য আমি যতদূর জানি একজন সাংবাদিক, তিনি কংগ্রেসে ছিলেন, আমি তার নাম বলতে চাই না, তিনিও আমার সাক্ষাৎকার নিয়েছেন। পরবর্তীকালে তিনি কংগ্রেসের কাছ থেকে হয়তো সেরকম কোনো প্রোটেকশন শাসক দলের বিরুদ্ধে পাননি। তার যখন অত্যাচার হয়েছিল, তার বাড়ির দুর্গা প্রতিমার উপর যখন পুজোর সময় যখন আক্রমণ হয়েছিল, তখন তিনি বাধ্য হয়ে বিজেপিতে যান। আজকে তিনি প্রতিবেদন করছেন, দিল্লির প্রভুরা ভেবে দেখবেন যে কি সর্বনাশ তারা করছেন। মানে এর অর্থ একটাই বাবু, সেটা হচ্ছে যেটা দিল্লির প্রভুদের স্বপ্ন ছিল যে দিব্যি গটাপ করে চালিয়ে যাব, মানুষ কিন্তু এদের চালাকিটা বুঝে নিয়েছে। দেখুন, বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল অপরাধমূলক কাজে লিপ্ত, তারা চুরি, জুচ্চুরি, রাহাজানি এবং নানা রকম অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত, কয়লা চুরি, বালি চুরি, এই সমস্ত ব্যাপারের সঙ্গে জড়িত, সেটা সবাই জানেন। কিন্তু তার থেকেও একটা ব্যাপার জেনে রাখবেন, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়। হয়তো এখন এই ফল পাচ্ছে না,
কিন্তু মানুষকে বেশি দিন দমিয়ে রাখা যায় না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দর বাণী। তিনি বলেছেন, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। এক নাম্বার টু, বিশিষ্ট তাত্ত্বিক নেতা যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, চীনের মাও সেতুং, তিনি বলে গেছিলেন, মানুষকে একবার বোকা বানাতে পারো, দুবার বোকা বানাতে পারো, বারবার বোকা বানাতে পারো না, ওটা অসম্ভব। সুতরাং মানুষ এখন বোকামির খোলস থেকে বেরিয়ে এসছে। তারা বুঝে নিয়েছে যে হোয়াট ইজ হোয়াট, সে কি এবং কে কারা। এই ঘটনার পিছনে যারা জড়িত তাদের প্রত্যেককে মানুষ বুঝে নিয়েছে, এবং যার জন্য আজকে দেখবেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, সমস্ত জায়গায় এসএফআই বা ডিওয়াইএফআই এর সদস্য সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, অলমোস্ট 35 লাখ ছাড়িয়ে গেছে। একদম। সুতরাং আপনি আহ, ভয় পাবেন না। একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই রাত যত গভীর হয় সকালও কিন্তু তত তাড়াতাড়ি এগিয়ে আসে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। রাত গভীর হবে তত কিন্তু দিন এগিয়ে আসবে। সুতরাং মানুষেদের কারসাজি, মানুষেদের চালাকি, মানুষেদের বদমাইশি, মানুষেদের অন্যায় সমস্ত কিছু বুঝে নিয়েছে। সুতরাং মানুষ ঠিক সময় এর প্রতিফলন হবে, এটুকু আমি মনে করি। তাই কিন্তু বারে বারে একটাই কথা বলবো, দেখুন, আমি কেউ কোনো পরীক্ষায় টুকছে, টুকিফাই করছে, ঠিক আছে, কিন্তু টুকি যে ইনভিজিলেটর যিনি দেখছেন তিনি কিন্তু তাতেও মদত দিচ্ছেন, তিনি জেনে রাখবেন আরো বড় অপরাধী। একটা প্রশ্ন আপনাকে করতেই হচ্ছে স্যার, সংক্ষেপেই আপনি উত্তর দেবেন। সেটা হচ্ছে, মানুষ তো এই যে সিবিআই এর উপরে ভরসা রাখে, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যে একটা বড় সংস্থা, সারা ভারতবর্ষে যার নাম আছে, সারা বিশ্বে যার নাম আছে, এই শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এই দুর্নীতির তদন্ত সিবিআই করে, মানুষ বড় আশায় বুক বাঁধে। কিন্তু আমরা আরজি কর শুধু নয়, আমরা সেই সারদা থেকে দেখেছি, এবং সর্বশেষ যে আরজি কর কাণ্ড, এর তদন্তের ভার যে সিবিআই এর উপরে ছিল, সেই সিবিআই একের পর এক এই হতাশাজনক তদন্তের যে প্রক্রিয়া দেখে মানুষ কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। সেখানে এই দুই শাসক, তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সেটিং এর তত্ত্বটা আসছে, সেটা ধীরে ধীরে মানুষের মধ্যে প্রকট আকারে নিয়েছে। এবং একটা অংশের মানুষ এটা বিশ্বাস করত তৃণমূলের বিকল্প বিজেপি। এই যদি হয়, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পরিচালনা করে, প্রধানমন্ত্রী দপ্তর থেকে পরিচালিত হয়, তাদের যদি এই অবস্থা হয়, মানুষ কি বিশ্বাস রাখতে পারবে আর বিজেপির উপরে? কি মনে করেন আপনি? আমি তো আগেই একটা কথা বলে দিয়েছি, যে মানুষ বুঝে গেছে বলেই তো ডিওয়াইএফআই এর সদস্য সংখ্যা বাড়ছে, এসএফআই এর স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এদের সদস্য সংখ্যা বাড়ছে। আর একটু যদি নজর করেন আপনি, এবং অন্যান্য চ্যানেলগুলোতেও, এগুলো মেইন স্ট্রিম মিডিয়ায় দেখাবে না, এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখায়। সেটা হচ্ছে, দেখবেন যত আপনার সমবায় নির্বাচন হচ্ছে, 12-0, 6-0, ঠিক ঠিক 50-0, 40-0, এইরকম ফল হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু বুঝে নিয়েছে। মানুষকে হয়তো সেটা 2014-তে কেন্দ্রের সরকার পরিবর্তন হওয়ার পরে 2016 থেকে 2024 অব্দি মানুষকে অনেকটাই বোকা বানিয়ে রেখেছিল। হ্যাঁ, কিন্তু 2024-এর কিছুটা আগে থেকেই, মানে 2024-এর শেষের দিক থেকে এবং 2025-এর প্রথমে, এখন একেবারে মানুষ চোখ খুলে গেছে বলেই আমি মনে করি, এবং মানুষকে আর বোকা বানানো বোধ হয় সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে একটা ব্যাপার মনে করি, সবসময় জেনে রাখবেন, মানুষ কিন্তু শেষ কথা বলে। এটা কমিউনিস্ট নেতা জ্যোতিবাবু বলে গেছেন, মানুষই সব, মানুষই শেষ কথা বলে। সুতরাং মানুষ যেদিন শেষ কথা বলবে না, তখন আর পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না। মানুষই তখন শেষ কথা ভালো করে ধর্মতত্ত্ব বুঝিয়ে দেবে।